শুভ সকাল। গতকালও আমরা একটা লাইভ ভিডিও করেছিলাম এবং সেখানে আমরা বলতে চেয়েছিলাম যে ঠিক কতগুলো সংখ্যক ওএমআর 9, 10 এবং 11, 12 লেভেলে রয়েছে এবং তার মধ্যে সবগুলো পাওয়া গেছে কিনা এবং কতজন পরীক্ষা দিয়েছিলেন এবং তার মধ্যে কতজন সিলেক্টেড হয়েছিলেন এই বিষয়গুলো সম্পর্কে। তো ভিডিওটি আপলোড করা হয়েছিল, কোনো কারণে ভিডিওটির প্রবলেম দেখা যায় এবং ওই নেটওয়ার্ক সমস্যার জন্য হয়তো ওটা সিঙ্ক করা যাচ্ছে না। তো সেই জন্য সেই বিষয়গুলো নিয়ে আরেকবার আমি একটু বলে দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের সবার এখন মুখ্য কনসার্ন হয়ে গেছে এই জায়গাটায় এবং কেন এই জায়গাটা মুখ্য কনসার্ন হয়েছে বা এই জায়গাটা থেকে আমরা কি কি জানতে পারি বা পারতে পারি সে সম্বন্ধে আমরা একটা ধারণা প্রকাশ করার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে যে আমরা জানি যে আমাদের যে এসএসসি যে তদন্তটা পুরোটাই সিবিআই করেছেন এবং সিবিআই সেই তদন্তের মাধ্যমে যে হার্ড ডিস্কগুলো উদ্ধার করেছিলেন সেই হার্ড ডিস্কে তিনি যে চার্জশিটগুলো দিয়েছিলেন সেখানে তিনি পরিষ্কার করে লিখেছেন যে প্রত্যেকটি ওএমআরকে স্ক্যান করার আগে তার সংখ্যার সঙ্গে মিলিয়ে নেওয়া হয়েছিল। কোন সংখ্যা? যে সংখ্যাটা আমাদের অ্যাটেন্ডেন্স সিট অর্থাৎ আমরা যে পরীক্ষাটা দিয়েছিলাম যে সেন্টারে সেই সেন্টারে অ্যাটেন্ডেন্সের সিটের সঙ্গে মিলিয়ে নেওয়া হয়েছিল এবং এই সংখ্যাটা হচ্ছে 9, 10-এর ক্ষেত্রে 1,32,771টি এবং 11, 12-এর ক্ষেত্রে 1,42,423টি। তাহলে এতগুলো ওএমআর হওয়ার অর্থ হচ্ছে দুটোকে যোগ দিলে হয় 2,75,194টি। 2,75,194 মোট পরীক্ষার্থী সংখ্যা গতবার ছিল 9, 10 এবং 11, 12 মিলিয়ে। সেই জায়গায় এবছর আপনারা যেটা দেখেছেন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়ে গেছে প্রায় 5.5 থেকে 6 লক্ষ মানুষ পরীক্ষা দিচ্ছে এবং যতই আপনাকে গ্রেস মার্ক দিক বা অন্য কিছু দিক এই পরীক্ষাটাকে কোয়ালিফাই করা এটা একটা কম্পিটিটিভ পরীক্ষা, সব থেকে আগে মাথায় রাখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে কেন পরীক্ষাটা দেবো আমি আমার তো একটা হকের চাকরি। তুমি ওএমআরটাকে সঠিকভাবে সংরক্ষণ করতে পারো নেই, তুমি তোমার কাজে গাফিলতি করেছো, তার শাস্তি তো আমি পেতে পারি না। তার জন্য আমরা আইনি লড়াই লড়ছি, রিভিউ পিটিশনে গেছি এবং আশা করছি সেখান থেকে একটা ভালো ফলাফল আসবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা এটুকু বলতে পারি যে এই পরীক্ষাটা রিভিউ পিটিশনের মাধ্যমে একটা সিদ্ধান্তের জায়গায় আসার পরই আমাদের পরীক্ষার দিকে এগোনোটা ঠিক বা পরীক্ষা সম্বন্ধে মনোনিবেশ করাটা বা পরীক্ষার ক্লারিফিকেশন চাওয়াটা প্রয়োজন। তো এখন আমাদের একটা মেজর কনসার্নের জায়গা হয়ে গেছে সেটা হচ্ছে সোমবার দিন সঞ্জয় কুমার এবং জাস্টিস সঞ্জয় কুমার এর যে বেঞ্চে যে হিয়ারিংটা হলো অরুণিমা পাল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের মামলায়। এখানে আমরা জাস্টিস সঞ্জয় কুমারের যে ভার্সানটা দেখলাম যে উনি অলরেডি আমাদের চিফ জাস্টিসের সঙ্গে এই যে জাজমেন্টটা দেওয়ার আগে অনেকবার আলোচনা করেছেন এবং ওনার এই যে সকল আনটেন্টেড টিচার এখনও চাকরি করছেন তাদের ক্রেডিবিলিটি নিয়ে খুব বেশি প্রশ্ন তার কাছে নেই এবং তারা যে নির্দোষ এটা মোটামুটিভাবে তিনি বিশ্বাস করেন, তার কথাবার্তা শুনে এটা মনে হয়েছে এবং তারা যেটা সিস্টেমেটিক করাপশনের শিকার তো সেটাও তার কথা শুনে মনে হয়েছে। কিন্তু যেহেতু অনেকে এটা বলতে চাইছে যে ওএমআর যেটা আছে সেটাকে তারা বিশ্বাস করছে না বা সেটা তাদের নয়, তার কারণ তারা যারা ওএমআর যাদের মিসম্যাচ আছে তারা তো বিশ্বাস করবেই না যে ওএমআরটা তাদের। উল্টো দিকে আমাদের মধ্যে একদল মানুষ বিশ্বাস করছে ওএমআরটা আমাদের, 65 নিয়ে কোনো ডিটেল কথাবার্তা হয়নি। এই সকল নানা জটিলতার মধ্যে দিয়ে এখনও পর্যন্ত সেগ্রিগেশন সঠিকভাবে করে উঠতে পারেনি এবং এসএসসিও নির্দিষ্ট করে সেগ্রিগেটেড যে এরা আনটেন্টেড পিওরলি আনটেন্টেড এমন কোনো লিস্টও দেয়নি বলে তারা হয়তো প্যানেলটাকে নাল অ্যান্ড হোয়াইট করতে বাধ্য করেছেন এবং প্যানেলটার বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমের মানে কি বলবো অন্যায্যতা ছিল, বিভিন্নভাবে বিভিন্ন জোন চুরি করার চেষ্টা করেছে, সেগুলো তাদের চোখ এড়ায়নি। তো এখন তারা একটা এক্সামিনেশনকে সেট আপ করার কথা বলেছে, যদিও পরীক্ষা দেওয়াটা আমাদের কোনো উদ্দেশ্য নয়, পরীক্ষা দিয়ে আমরাও কোয়ালিফাই করতে পারবো না এবং 5 লক্ষের বা 6 লক্ষের মধ্যে পরীক্ষা দিয়ে তো কোনোভাবেই সম্ভব নয় বা কেনই বা আমরা দেবো পরীক্ষা, এটা তো একটা রিলেভেন্ট কোশ্চেন আমাদের কাছে থাকছে, এটা আমাদের প্রাইম কনসার্ন। কিন্তু আলটিমেট এরম যদি হয় যে কালের নিয়মে আমাদের শেষমেশ যদি কোনো কারণে আমরা সিস্টেমে বলিদান হয়ে গিয়ে বাধ্য হই পরীক্ষা দিতে, তখন কিন্তু আমাদের একটা নির্দিষ্ট আইনি পদ্ধতির মাধ্যমে এই পরীক্ষা কেন কি বা কারা এটা কিন্তু আমাদেরকে মানে করতে হবে, ক্লারিফিকেশন নিতে হবে এবং এই ক্লারিফিকেশনটা সব থেকে ভালো দিতে পারবে আমাদের এসএসসি বা বোর্ড। আমাদের সংস্থার তরফ থেকে আমরা এসএসসি বা বোর্ডকে কিন্তু আগেও বারবার জানানোর চেষ্টা করেছি যে এই পরীক্ষাটা কিন্তু একটা ডিপার্টমেন্টাল এক্সামের মতো খুব সহজ পরীক্ষার মাধ্যমেই সমাধান করা যায়। ওএমআর নেই, ওএমআরটাকে রিইনস্ট্রিক্টেড করে দেওয়া যায় এবং সেই ওএমআর মাধ্যমে যারা ভ্যালিড ছিল তাদেরকে ভ্যালিডভাবেই নিয়োগ করা যায়। সেটা চাইলেই ওনারা কিন্তু করতে পারতেন, কিন্তু ওনারা না করে একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে একটা 10 মার্কসের বেনিফিট দিয়ে আমাদেরকে একটা মানে চক্রভুজে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
তো সেই বিষয়ে আমাদের একটা ডিটেল ক্লারিফিকেশন নেওয়া দরকার। তার আগে আমাদের কিছু জানা দরকার, কিছু মানে ডেটা জানা দরকার। যেহেতু আমি একজন 9-10 লেভেলের টিচার, আপনাদেরকে প্রথমেই জানাই দিই যে 9-10 লেভেলে অ্যাপ্রুভ ভ্যাকেন্সি ছিল, গভর্নমেন্টের অ্যাপ্রুভ ভ্যাকেন্সি ছিল 13,069, মানে 13,070 মতো। এই 13,070 ভ্যাকেন্সির মধ্যে 11,610 জনকে এসএসসি রেকমেন্ড করে বোর্ডের দ্বারা নিযুক্ত করেছিল। 13,069 মধ্যে 11,610 জনকে নিযুক্ত করেছিল এসএসসি। এবং এইখানে যে ফার্স্টে আপনারা জানেন যে রেজাল্ট বেরোনোর সময় ওয়েটিং এবং এমপ্যানেল দুরকম বেরিয়েছিল। এমপ্যানেল ডে বের করেছিল 8,653 জনের নাম, এমপ্যানেল ছিল 8,653 জন, আর ওয়েট লিস্টেড ছিল 9,432 জন, 9,432। তার মানে টোটাল 9-10 লেভেলে কোয়ালিফাইড ক্যান্ডিডেট হচ্ছে সেই সময় যারা কিনা রিটেন কোয়ালিফাই করে ভাইবার জন্য মনোনীত হয়েছিল, সেই সংখ্যাটা হচ্ছে 18,058, 18,058 9-10 লেভেলে, এবং তার মধ্যে চাকরি করছে 11,610 জন। আর 11-12 লেভেলে এই সংখ্যাটায় ঘোষিত পদ ছিল 5,757, 5,300 মতো লোককে নিয়োগ করা হয়েছিল, এবং 8,200 ক্যান্ডিডেটকে কল ফর ভেরিফিকেশনে ডাকা হয়েছিল ফার্স্ট পেজ এবং ওয়েটিং মিলিয়ে, মানে এমপ্যানেল এবং ওয়েটিং মিলিয়ে। অর্থাৎ 8,200 ক্যান্ডিডেটের মধ্যে 5,300 জন চাকরি করছে। তাহলে এই 8,200 ক্যান্ডিডেট এবং 18,297 যে ক্যান্ডিডেট আছে 9-10 লেভেলে 18,297 জন মোট ডাক পেয়েছিল, এবং 11-12-এ 8,200 জন মোট ডাক পেয়েছিল ভাইবা দেওয়ার জন্য। তাহলে এই দুটোকে যোগ করলে আমাদের দাঁড়ায় 26,497 জন, মানে প্রায় 26,500 জন। এরাই হচ্ছে আমার ধারণায়, মানে জাস্টিস সঞ্জয় কুমারের কথাবার্তা অনুযায়ী এই 26,497 জন হচ্ছে ভ্যালিড ক্যান্ডিডেট যারা কিনা কোনোভাবে আর্টিকেল 14 and 16 ভায়োলেশনের শিকার, এবং এদেরকে রিইনস্ট্রিক্টেড করার জন্য কোনো এক্সামিনেশন, যেটা যে কোনোভাবে হতে পারে, সেটা যদি নেয়ার মাধ্যমে এদেরকে প্রতিষ্ঠিত করা যায় যে না, যে দাবি করছেন যে আমি বঞ্চিত হয়েছি আর যে দাবি করছেন যে আমি সঠিকভাবে পেয়েছি, তাহলে তাদের মধ্যে কাজিয়া বা বিবাদটা মিটে যায় আর আর্টিকেল 14 and 16 ভায়োলেশনটাও থাকে না। সুতরাং এই সম্পর্কে আমার মনে হয় একটা ব্যাখ্যা নেওয়ার সময় চলে এসেছে। যদি রিভিউ পিটিশন এটা মেনশন হওয়া বা রিভিউ পিটিশন ওঠার একটা খুব দ্রুত একটা জায়গায় এসেছে বলে আমরা এই মুহূর্তেই ঠিক নিচ্ছি না, কিন্তু আমাদের সংস্থার তরফ থেকে দফায় দফায় সিনিয়র মোস্ট লয়ারদের সঙ্গে কিন্তু মিটিং করা হচ্ছে, কালকেও করা হয়েছে, আজকেও 2-1 জন টাইম দিয়েছেন, এবং তাদের কনসার্ন অনুযায়ী যদি আমরা দেখি যে এটার ক্লারিফিকেশন নেওয়া দরকার, তাহলে কিন্তু আমরা সামনের মাসের প্রথম সপ্তাহের দিকেই একটা ক্লারিফিকেশনের দিকে এগোতে পারি, সেটা সহমতের ভিত্তিতে। আমাদের এই টেন্টেটিভ ডেটগুলো যেটা বলছি, এটা একান্তই আমার ব্যক্তিগত লেভেল থেকে বলছি আপাতত, এটা সহমতের ভিত্তিতে আমাদের বাকিদের সঙ্গে আলোচনা করে আমরা কিন্তু এগোতে পারি। আমরা আসলেও এই বিষয়ে কনসার্ন ছিলাম যে আমরা পরীক্ষা দেবো না, ফর্ম ফিল আপ করতে বাধ্য হয়েছি। আসলেও আমরা এখনও কনসার্ন আছি অ্যাবাউট রিভিউ, এবং রিভিউর মাধ্যমে যা প্যানেল ছিল সবাইকে বেঁচে আসা। কিন্তু যদি সিলেকশন বা এক্সামিনেশন আলটিমেট কনসার্ন হয় এবং ওটা ছাড়া যদি বাঁচার কোনো পথ না থাকে, তাহলে এটা ভেবে দেখুন, এটা কিন্তু অনেক বেশি যুক্তিপূর্ণ এবং সহজ হবে, যেখানে আমাদের টিচিং এক্সপিরিয়েন্সের মার্কস যে দেওয়া যায় সেটা অলরেডি ভ্যালিড হয়ে গেছে, এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুদিকেই স্বীকার করেছেন যে টিচিং এক্সপিরিয়েন্সের মার্কস ভ্যালিড। সেই জায়গায় দাঁড়িয়ে 26,500 জনের মতো 9-10 এবং 11-12 মিলিয়ে 2016 সালে কোয়ালিফাই করেছিল। তাদেরকে যে রুলসই পরীক্ষা নেন না কেন, যে রুলসই একটা ডিপার্টমেন্টাল এক্সাম নেন না কেন, যে রুলসই একটা ওএমআর রিইনস্টিটিউট করার জন্য এক্সাম নেন না কেন, সেটা কিন্তু অনেক সহজ 5 লাখ বা 6 লাখ পরীক্ষার্থীর থেকে পরীক্ষা দেওয়ার থেকে। সুতরাং আমরা এই বিষয়টাকে নিজেরা মতো করে ধরে নিচ্ছি ঠিকই, কিন্তু এটা তো আমাদের লিগ্যাল পরামর্শ দরকার। তাই কালকে কিছু লিগ্যাল পরামর্শ নেওয়া হয়েছে, আজকে আবারও কিছু লিগ্যাল পরামর্শ নেওয়া হচ্ছে, এবং সব লিগ্যাল পরামর্শ নিয়ে আমরা যে সিদ্ধান্ত উপনীত হবো তার উপর ভিত্তি করে আগস্টের প্রথম সপ্তাহের দিকে আমরা কিন্তু একটা পদ্ধতিগতভাবে এই বিষয়টা নিয়ে একটা জায়গায় এগোবো, এবং এটা আমাদের একটা সমষ্টিগতভাবে সিদ্ধান্ত নেব, সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আজকে আমি ভিডিওটা করলাম শুধুমাত্র আপনাদেরকে ভলিউমটা জানানোর জন্য যে 5.5 লক্ষ পরীক্ষার্থী এবছর, আর যে কথাটা বলছেন উনি, সেই কথাটা ইন্ডিকেশন যদি সত্যি হয়, তাহলে 18,297 জন হচ্ছেন 11-12 ক্যান্ডিডেট, তার মধ্যে ঘোষিত পদ ছিল 13,070টা, আর 8,200টা হচ্ছে 11-12 ক্যান্ডিডেট, সরি ভুল বললাম, 18,300টাই ধরে নিন, এটা হচ্ছে 9-10 পদ, তার মধ্যে ঘোষিত সিট ছিল 13,069, 18,300 জন পাস করেছিল আর কি ভাইবা দেওয়ার জন্য। ঘোষিত পদ ছিল হচ্ছে 13,070, এবং নিযুক্ত হয়েছিল 11,610 জন। অপরপক্ষে 11-12 ঘোষিত পদ ছিল 5,757, ভাইবার জন্য ডাক পেয়েছিল 8,200, এবং নিয়োগ পেয়েছিল 5,300 মতো। এই ভলিউমগুলো বা এই যে
ফিগারগুলো বলছি এগুলো কিন্তু আমি একটু মনে করা বলছি না, এগুলো সব সিবিআই রিপোর্ট থেকে আমি কিন্তু কালেক্ট করে আপনাদের সামনে তুলে ধরলাম। ফলে আমরা যে প্যানিক এবং যে ইয়ের মধ্যে দিন কাটাচ্ছি, একটা দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছি, হয়তো বা আমরা যদি রিভিউয়ে খুব তাড়াতাড়ি সফল নাও হই, হয়তো যদি পরীক্ষাটাই আমাদের একমাত্র হাঁড়িকাঠে চড়িয়ে দেওয়া হয়, তবেও আমার মনে হয় যে এই পদ্ধতিটা, এই অল্প সংখ্যকের মধ্যে তৈরি হওয়া যে সম্ভাবনাটা, পরীক্ষার যে সম্ভাবনাটা, বা ডিপার্টমেন্টাল এক্সাম বা একটা ছোটোখাটো পরীক্ষা যেটা জাস্ট একটা আর্টিকেল 14 আর 16কে ভায়োলেটটাকে আটকানোর জন্য একটা এক্সাম, এটা যদি কোনোভাবে করানো হয় তো আমার মনে হয় এটা আমাদের পক্ষে অনেক সুবিধাজনক হবে। এবং পরীক্ষাটা যদি আলটিমেট উদ্দেশ্য হয় তাহলে এই বিষয়ে আমাদেরকে অবশ্যই মতামত নিতে হবে। এটুকুই জাস্ট আপনাদেরকে তথ্য জানানোর জন্য ভিডিওটা করলাম। আমরা কিন্তু আইনি পরামর্শ নিচ্ছি, নিজের মনে করা কথা বলবো না। আইনি পরামর্শ নিয়ে যেটুকু আমরা শুনতে পেয়েছি তার উপর একটা সিদ্ধান্ত নিলাম। পরবর্তী ক্ষেত্রে আইনি সমস্ত লয়ারদের পরামর্শ নেব, যেটা আমাদের রেঞ্জের মধ্যে থাকে, নিয়ে আমরা কিন্তু পরীক্ষা হলেও তা কাদের মধ্যে হবে এর একটা ক্লারিফিকেশন নিয়েই তবেই কিন্তু আমরা এগোবো। কিন্তু শেষ পর্যন্ত এটাই বলছি, আমাদের মেজর কনসার্ন কিন্তু এখনও রিভিউ পিটিশন, এবং তার মধ্যে আমরা ফিরে আসার চেষ্টা করছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। এবং আমরাও সবাই চেষ্টা করব আপনারা সকলে মিলে যাতে আমাদের এই তৈরি হওয়া ভবিষ্যৎটাও সুন্দর থাকে এবং নষ্ট হতে না দিই। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন।